আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি রেহনুমা মোস্তফা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলমতের পাশাপাশি ভোটারদের মুখ্য ভূমিকা পালন ও সর্বস্তরের যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান রাষ্ট্রপতির। ঢাকা উত্তরে আতিককে মেয়র ঘোষণা, আনিসুল হকের অসম্পূর্ণ কাজ শেষ করার প্রত্যয় নবনির্বাচিত মেয়রের। ভোটার উপস্থিতি কম হল সন্তুষ্ট সিইসি। সিটি নির্বাচন প্রত্যাখ্যান করায় ভোট দিতে যায়নি জনগণ, বলেছেন ডক্টর মোশাররফ। বড় দল না এলে ভোটার কমই হয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। অবশেষে পাকিস্তানের কবজা থেকে মুক্তি পেলেন পাইলট অভিনন্দন। আন্তর্জাতিক চাপেই মুক্তি দাবি ভারতের। আবারও শান্তি আলোচনার প্রস্তাব ইমরান খানের। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দলমতের পাশাপাশি মুখ্য ভূমিকা পালন করতে হবে ভোটারদের। তিনি বলেন, উন্নয়নের জন্য দক্ষ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তাই তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের প্রতিটি স্তরে যোগ্য নেতৃত্ব নির্বাচন করার আহ্বান জানান তিনি। ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করার পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো 1 মার্চ জাতীয় ভোটার দিবস পালন করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, ইতিবাচক ভূমিকার জন্য তরুণদের ভোটার হতে হবে। জাতীয় ভোটার দিবসের এই বছরের বিষয় নির্ধারণ করা হয়েছে, ভোটার হব, ভোট দিব, যা অত্যন্ত সময় উপযোগী এবং যথার্থ হয়েছে বলে আমি মনে করি। তরুণদেরকে ভোটার হওয়ার আহ্বান জানিয়ে ভোট দেওয়ার মানসিকতা তৈরিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। প্রবাসী বাঙালিরাও জাতীয় পরিচয়পত্র সহ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, সেই বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনা করতে হবে। বলেন, তরুণদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে, কারণ ভোটার যত বেশি সচেতন হবে নির্বাচন তত সুষ্ঠু হবে। উন্নয়নের জন্য দক্ষ যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তাই তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পর্যন্ত প্রতিটি স্তরে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে। নেতৃত্ব নির্বাচনে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে ভোট। নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক দায়িত্ব নির্বাচন অনুসরণ হলেও নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে দলমত নির্বিশেষে সকলেরই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। মুখ্য ভূমিকা পালন করতে হবে ভোটারদের। সকল রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে যথাযথভাবে জাতীয় ভোটার দিবস পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। বলেন, এতে দোষারোপের পরিবর্তে সহিষ্ণুতার রাজনীতি প্রতিষ্ঠা পাবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চতুর্থ ধাপে হতে যাওয়া উপজেলা নির্বাচনে দলের প্রার্থীদের নিয়ে আলোচনা হচ্ছে। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সব সদস্যই বৈঠকে উপস্থিত আছেন। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হকের অসম্পূর্ণ কাজ শেষ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। এ সময় যানজট নিরসন সহ আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়তে সবার সহযোগিতা চান তিনি। দুপুরে উত্তরায় নিজ নির্বাচনী কার্যালয়ে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আতিকুল ইসলাম শুক্রবার সকালে ঢাকা উত্তর সিটি উপনির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। নৌকা প্রতীকে আতিকুল ইসলাম পেয়েছেন 8,39,302 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল মার্কায় পেয়েছেন 52,429 ভোট। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেন, 1 বছর সময় পাওয়া যাবে উন্নয়নমূলক কাজের জন্য। এই কম সময়ের মধ্যে উত্তর সিটি কর্পোরেশনকে ঢেলে সাজাতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। আমার বিশ্বাস, আমরা যদি সবাই একসাথে কাজ করি, দল মত নির্বিশেষে সবাই মিলে একটি সুন্দর ঢাকা গড়তে পারবো। চ্যালেঞ্জ থাকবেই,
কিন্তু আমি সেই চ্যালেঞ্জকে মনে করি যে সবার সহযোগিতা পেলে সেই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং আনিস ভাইয়ের অসমাপ্ত কাজকে অবশ্যই উনি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রেখে গেছেন কিছু এগুলোকে অবশ্যই আমরা সবাই মিলে কালেক্টিভ ওয়েতে ইনশাল্লাহ সমাধান করব। যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত ও মশা নিধনকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন আতিকুল ইসলাম। আমরা পরিকল্পিতভাবে আমাদের কাজটা করতে হবে। এখানে বিভিন্ন সংস্থা যারা আছে তাদেরকে কালেক্টিভ ওয়েতে নিয়ে এমন একটি কাজ করতে হবে যাতে কিনা বারবার যেন জনগণ যেন দুর্ভোগ যেন না পায়। এবং মাদককে নির্মূল করতে গেলে আমি মনে করি আমাদের শিশু কিশোরকে মাঠে আনতে হবে। এই শিশু কিশোরকে মাঠানোর জন্য কিন্তু আমাদেরকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে এই খেলার মাঠগুলা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিতে হবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রায় 40% ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। শুক্রবার সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত র্যালি উদ্বোধন করে তিনি এ সন্তোষের কথা জানান। নির্বাচনে ভোটারের উপস্থিতি কম ছিল বলে স্বীকার করেন KM নুরুল হুদা। বলেন, স্বল্প মেয়াদের জন্য উপনির্বাচন হওয়া একটি বড় রাজনৈতিক দল বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া ও নির্বাচনের দিন প্রচুর বৃষ্টি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। এসবের পরেও নির্বাচনের পরিবেশ যা ছিল তা স্বাভাবিক, কমিশন সন্তুষ্ট বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকায় বিএনপি নির্বাচনে আসেনি এমন মন্তব্যের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, যারা নির্বাচনে আসে না তারা এ ধরনের বক্তব্য দেয়। এই মেয়াদ তো স্বল্পকালীন, 12-13 মাস 14 মাসের মধ্যে আবার নতুন মেয়র নির্বাচিত হবে, আবার তারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, তারাও নির্বাচিত হবে। সে কারণে মানুষের মধ্যে ওই রকম আগ্রহ বা প্রতিযোগিতা হয়নি, একটা কারণ। আরেকটা কারণ হইল যে বিরোধী দল বিশেষ করে বিএনপি তারা অংশগ্রহণ করেনি, তার কারণে ভোটারের টার্ন আউট এই নির্বাচনে কম হয়েছে। আবহাওয়াজনিত কারণেও ভোটার কম হয়েছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মানুষের ভোটাধিকার হরণ করে ভোটার দিবস পালন করা তামাশা ও হাস্যকর। মৎস্যজীবী দলের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানুষ ভোট না দেওয়ার পরেও আতিকুলের 8 লাখের বেশি ভোট পাওয়া বড় প্রশ্ন। এটা সিস্টেম বলেও মত তার। জনগণ ভোট প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবাদ হিসেবে ভোট দিতে যায়নি বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম 8,39,000 ভোট পেয়েছে। এটা কোথা থেকে আসলো? এটা আজকে প্রশ্ন। আমাদের কাছে পরিষ্কার, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেমনিভাবে ভোট ডাকাতি হয়েছিল, কালকেও এমনিভাবেই প্রায় যে ভোট পড়েছে 31%, তাও এই সরকার তার সিস্টেমের মাধ্যমে এটা সম্পন্ন করেছে। এই সরকারি ভোটারদের ভোটের অধিকার হরণ করে আজকে এই ভোটার দিবস পালন করে আজকে এটা একটা হাস্যাস্পদ বিষয় করেছে, একটা তামাশার সৃষ্টি করেছে। ঢাকা উত্তর সিটি উপনির্বাচন শান্তিপূর্ণ ও 2001-এর চেয়ে ভালো হয়েছে বলে দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। নির্বাচন থেকে দূরে সরে যাওয়া কোনো রাজনৈতিক দলের জন্যই শুভ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে শুক্রবার সকালে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে ঢাকা উত্তর সিটি উপনির্বাচন। তবে স্থানীয় সরকার নির্বাচনে বড় দল অংশ না নিলে জনগণের আগ্রহ কমে যায়। 2001 সালে সাদেক হোসেন খোকা যখন পুরো ঢাকা সিটির মেয়র নির্বাচিত, এই নির্বাচনের পরপরই জাতীয় নির্বাচন, সেই সিটি কর্পোরেশন নির্বাচন তো 10% লোক উপস্থিত ছিল। তো সেই তুলনা তো এবার মানে শেষ দিকের একটা ভোট, তাও সিটির একটা উত্তর সিটি, তো সেখানে উপনির্বাচনে উপস্থিতি নিয়ে যদি আপনি প্রশ্ন তোলেন,
তাহলে তুলনা করেন যে 2001 সালে কি হয়েছে। বিএনপির সাথে আপাতত সংলাপের প্রয়োজন ও সম্ভাবনা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশে সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এ ধরনের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ যদি কোনো বড় দল না করে, সেই দল ক্রমে সংকুচিত হবে। সেটা কিন্তু তাদের দলের ভবিষ্যতের জন্য মোটেও শুভ নয় এবং পরবর্তী জাতীয় নির্বাচনেও তাদেরকে খুবই বিপাকে ফেলে দেবে। জামায়াতের ক্ষমা চাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা এখন পর্যন্ত জল্পনা কল্পনার বিষয়। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। 30 ডিসেম্বর ভোট ডাকাতি করে জনগণের মালিকানা দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। 2 মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি। এতে আলোচকরা বলেন, 1971 সালের 2 মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আজও দিবসটিকে মর্যাদা দেওয়া হয়নি। অবিলম্বে 2 মার্চকে জাতীয় দিবস হিসাবে ঘোষণার দাবি জানান তারা। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলেন, ঢাকা উত্তর সিটি নির্বাচন প্রত্যাখ্যান করে 30 ডিসেম্বর নির্বাচনের ভোট ডাকাতির জবাব দিয়েছে জনগণ। সভায় গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, 30 ডিসেম্বর ভোট ডাকাতির নির্বাচন করে জনগণের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। নতুন কোনো কর্মসূচির দরকার নেই, জনগণকে ঐক্যবদ্ধ করে আবারও জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। ভোটার যখন বুঝতে পারেন তার মতামতের কোনো মূল্য নেই, তখন সে নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলে, এমন মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। কিছু ব্যতিক্রম ছাড়া উপনির্বাচন নিয়ে ভোটারদের তেমন একটা আগ্রহ থাকে না বলেও মত তাদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন হয়ে গেল বৃহস্পতিবার। 2 সিটিতেই নতুন যুক্ত হওয়া 36টি সাধারণ ও 12টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদেও নির্বাচন হয়েছে একই সাথে। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হলেও যে ধরনের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা সে ধরনের উত্তাপ ছিল না নির্বাচনে। জয় পরাজয় নিয়ে কোনো ধরনের বিতর্ক না থাকলেও ভোটারদের উপস্থিতি হতাশ করেছে রাজনৈতিক বিশ্লেষকদের। খানিকটা সময়ের জন্য এইভাবে ডামাডোল পিটিয়ে এই নির্বাচনের কোনো মানে ছিল না। মানুষের মধ্যে এক ধরনের ইনার্শিয়া কাজ করছে, একটা অনাগ্রহ, কেমন জানি সব প্যাসিভ। আমার তো মনে হয় এখন ভোটাররা হাইবারনেশনে চলে গেছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ যেহেতু আপনার এখন যথেষ্ট কঠিন, সে কারণে তাদের মধ্যে আগ্রহ আছে বলে মনে করি না। নির্বাচনটা সম্পূর্ণ একটা অনাগ্রহের নির্বাচন হয়েছে। কিছুদিন আগে জাতীয় নির্বাচন হয়ে যাওয়া এবং সব দলের অংশগ্রহণ না থাকায় ঢাকা উত্তর সিটির এই উপনির্বাচন নিয়ে ভোটারদের তেমন আগ্রহ ছিল না বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ডক্টর গোবিন্দ চক্রবর্তী। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে উপনির্বাচন নিয়ে মানুষের একটু কমই থাকে, আগ্রহ থাকে, যদি না সেটা মনে করেন এক ধরনের বড় রকমের ফাইট যদি না হয়। নির্বাচকের সঙ্গে আপনার যিনি প্রার্থী তার যে এক ধরনের পলিটিক্যাল কমিউনিকেশন বা যদি বলি মানে আরবান লাইফেরও যে একটা কমিউনিকেশন, এই কমিউনিকেশনের মাত্রাটা হয়তো খুব দুর্বল ছিল, যে কারণে এবার খুব একটা বেশি লোক আসেনি। এটার অর্থ এই নয় যে নেক্সট ইলেকশনে আসবে না, নেক্সট ইলেকশনে হয়তো আবার আসবে। বিভিন্ন কারণে ভোটার উপস্থিতি কম বেশি হতে পারে, তবে নির্বাচন নিয়ে ভোটারদের অনাগ্রহ তৈরি হলে টেকসই গণতন্ত্রের জন্য তা ক্ষতিকর বলে মনে করেন এই দুই বিশ্লেষক। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টায় অগ্নিকাণ্ডে দগ্ধ রেজাউল নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 70 জনে। নিহত রেজাউলের পরিবারকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে 20,000 টাকা দেওয়া হয়। এদিকে নিখোঁজ স্বজনদের লাশ খুঁজতে এখনো হন্য হয়ে মর্গে ঘুরছে অনেকে। ছোট্ট শিশু হাফসা ও হুমায়রা মায়ের সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়েছিল বাবাকে খুঁজতে। চকবাজারের অগ্নিকাণ্ডের পর থেকে শাহিন মোল্লার মুখটি দেখেনি তার সন্তানেরা। 18 জন নিখোঁজের তালিকায়ও রয়েছে শাহিন মোল্লার নাম। ডিএনএ সংগ্রহ করা হলেও এখনো মেলেনি সন্ধান। তার সাথে যে 2 জন সময় দেয়, একদম ঘনিষ্ঠ 2 জন, এর ভিতরে একজনের লাশ পাওয়া গেছে। আমরা এই শাহিনের লাশটা পাইনি। শুক্রবার ভোর 5টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধ রেজাউল হোসেনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। তার শরীরের 51% আগুনে পোড়া ছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে অসহায় রেজাউলের বাবা মা। কর্মকেরা খাওয়াইছে, এই আবার বড় বড় চলে গেল, আবার আমার বাবা কোনদিন ভাবিলে যাবো গা।
আমার বাজারের উপর সব ভরসা ছিল, আমার বাজার আবার ফাঁকি দিয়ে গেছে। আমার বাবা রিস্কালা নিছিল, রিস্কা চালকের নিয়ে আমি মেডিকেলে 10 দিন আমার বাজারে রাখছে। ময়না তদন্ত ছাড়াই রেজাউলের মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। তথ্য উপাত্ত সংগ্রহ করে পরিবারকে দেয়া হয় ক্ষতিপূরণ। আজকে তার মা মারা যাবার পরে অ্যাপ্লিকেশন করেন এবং যে সকল প্রসিডিউর আসে সেই সকল প্রসিডিউর মেনটেন করে রেজাউলের লাশ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে মৃতের পরিবারকে 20,000 টাকা দেওয়া হয়েছে। গত 20 ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ 3 জন এখনো চিকিৎসাধীন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দুদিনের শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর নিজ ভূমিতে ফিরে গেলেন পাকিস্তানের কবজায় থাকা ভারতের পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ওয়াগা সীমান্তে ভারতের বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিনন্দন বর্তমানকে গ্রহণ করেন। চিকিৎসকরা অভিনন্দনের শারীরিক পরীক্ষার পর বিমান বিধ্বস্তের পূর্বাপর জানতে তার সাথে কথা বলবেন রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অভিনন্দনকে গ্রহণ করতে বৃহস্পতিবার রাতেই চেন্নাই থেকে দিল্লি গেছে তার পরিবার। পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণার পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শান্তি আলোচনার প্রস্তাব পুনর্ব্যক্ত করলেও তা নাকচ হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাইলট হস্তান্তরের অজুহাতে কোনো শান্তি আলোচনা হবে না। সেই সাথে এও জানানো হয়, যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং আরব আমিরাতের চাপের কারণে পাইলটকে মুক্তি দেওয়া ছাড়া কোনো পথ খোলা ছিল না পাকিস্তানের। গত 27 ফেব্রুয়ারি সকালে পাকিস্তান সীমান্তের ভেতর ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত হলে আটক হন অভিনন্দন বর্তমান। ভারতের সামরিক কর্মকর্তাদের দাবি, অনুপ্রবেশ করা পাকিস্তানের 24টি জঙ্গি বিমানের সাথে প্রতিরোধ যুদ্ধে বিধ্বস্ত হয়েছে এটি। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা, যুদ্ধাবস্থা কিংবা দেশ দুটির যুদ্ধে জড়িয়ে পড়া সকল অবস্থাই বাংলাদেশ কিংবা পুরো অঞ্চলকে প্রভাবিত করতে পারে বলে মত বিশ্লেষকদের। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুরো অঞ্চল অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা তাদের। এই উত্তেজনা কমিয়ে আনতে বাংলাদেশের পদক্ষেপ নেওয়া উচিত। বিশ্লেষকদের কেউ বলছেন উচিত, কেউ বলছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে পদক্ষেপ নেওয়া দরকার। ঘটনার শুরু 14 ফেব্রুয়ারি। কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 46 ভারতীয় সৈন্যের মৃত্যুর মধ্য দিয়ে হামলার দায় স্বীকারকারী সন্ত্রাসী সংগঠন জইশ-ই মোহাম্মদকে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগে পাকিস্তানের ওপর চড়াও হয় ভারত। পাকিস্তানও উচিত জবাব দেওয়ার হুমকি দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশ দুটিতে। চিরবৈরিতা পোষণকারী ভারত পাকিস্তানের উত্তেজনা বাংলাদেশ সহ পুরো অঞ্চলের জন্যই নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন যে উত্তেজনা আছে সেটাও কিন্তু নেতিবাচক একটা প্রভাব আসবে, যদিও এটা প্রত্যক্ষভাবে আমরা হয়তো এখনই দেখতে পাবো না। আর যদি আমরা যেটা চাই না, যদি কোনো কারণে উত্তেজনা গিয়ে সশস্ত্র সংঘাতের রূপ নেয় বা যুদ্ধের রূপ নেয়, তাহলে এটা ভয়ঙ্কর পরিণতি আসবে। ভারতের সাথে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আছে, আমাদের ব্যবসা বাণিজ্য আছে, লোকের যাতায়াত আছে, বিশ্বাসের সম্পর্ক আছে, এগুলি সব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ভারত তো বাংলাদেশের একটা বড় বাণিজ্যিক পার্টনার, তো সেই জন্য আমি মনে করি যে এটা খুব শিগগির না হলেও এটা যদি কন্টিনিউ করে বাংলাদেশের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি আশঙ্কা করছি। এই উত্তেজনা কমিয়ে আনতে পশ্চিমা অনেক দেশ সহ সার্কভুক্ত কয়েকটি দেশও কূটনৈতিক চেষ্টা চালিয়েছে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের জাতীয় স্বার্থের সাথে সংগতিপূর্ণ যেটা হওয়া উচিত বলে আমরা সেই প্রতিক্রিয়া দেখি। তবে একটা ব্যাপারে খুব স্পষ্টভাবে আমরা বলতে পেরেছি যে বাংলাদেশ এই ধরনের যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমরা কোনো একটা জায়গায় যদি দেখি যে একটা সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, তো সেটা যেন না ঘটে, সেই আশঙ্কা যেন প্রশমিত হয়, শান্তি যেন আমরা আবারও ফেরত পেতে পারি বা শান্তিপূর্ণ অবস্থানে আমরা বাস করতে পারি, সেজন্য তো কথা আমরাও বলা দরকার মনে করছি। পারমাণবিক শক্তির দেশ হিসেবে পাকিস্তান ও ভারত দুদেশই সচেতন যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে। দুদেশের এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপ অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে বলে মত বিশ্লেষকদের। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। নিচে সিবিসি টেল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সাফ জানিয়েছে বাংলাদেশ।
21 পদকপ্রাপ্ত বইপ্রেমী পলান সরকার আর নেই। দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজশাহীর বাউসা গ্রামে নিজ বাসভবনে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11টা 30 মিনিটে। আপনার লেখা এবং সুরে এত মায়া, তো অনেক কিছু পেয়েছি। এখন স্বাধীনতাটা প্রয়োজন মনে করি। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। ভালো লাগা শিল্পীর কণ্ঠে ভালোবাসার কিছু গান নিয়ে বাংলা ভিশনের ভিন্ন ধর্মী আয়োজন সুরের আয়না। কৃষ্ণর যে বেদনা পেয়েছি সে ব্যথা রিঙ্কুর চোখে দেখা যায়। কৃষ্ণকলি হচ্ছে প্রকৃতির মতো, বন্ধু কজন না, সব বন্ধুরা মিলে ভালো থাকুক। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় সুরের আয়না দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যে 6টা 25 মিনিটে। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের। প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। গোলাম ফরিদা ছন্দের উপস্থাপনা তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11টা 5 মিনিটে। Hello everyone, welcome to my show Web Life with Shataz. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব। And this show is all about it. শেতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ওয়েব লাইভ উইথ শেতাজ দেখবেন প্রতি শুক্রবার রাত 9টা 5 মিনিটে। স্বাগত জানাচ্ছি BSRM গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন তো সবাই অ্যাসপিরেশন বাড়ে, আচ্ছা একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমি হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওইটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি। আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন BSRM গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11টা 30 মিনিটে। তবে আমি বলি যে বাংলাদেশ দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলা রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11টা 5 মিনিটে। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, সোনার খাঁচা দোরে রাখবো আমি তোরে। স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ACI ফান কেক এবং ক্লাসের বাইরে। তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। ওই রূপ হেরিয়ে দর্পণে, হে ওই রূপ দয়াল মুর্শিদ যার শাখা। রফিকুল ইসলাম ফারুকের প্রযোজনায় ACI ফান কেক এবং ক্লাসের বাইরে দেখবেন রবিবার সন্ধ্যে 6টা 5 মিনিটে।
রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05। বিশেষ আয়োজন, বিশেষ প্রদর্শনী, চিত্রকলা, নাট্যকলা, চলচ্চিত্র, স্থির চিত্র, উৎসবের শুভযাত্রা কিংবা সমাপনী সহ সপ্তাহের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। আবু হানিফের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান বিচিত্রা দেখবেন প্রতি বুধবার বিকেল 5:20। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে। কে আছে এমনি ধীরে ডাকবে আমায়, চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাবিকা, সে ব্যথা লুকাতে হবে যে আমাকে। সৈয়দ আব্দুল হাদীর উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25। মেয়েদের ব্যান্ড তো বাংলাদেশে হয়নি কখনো। তুমি গানটা প্রফেশনালি পরে করেছিলে? লাইফ নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম আর কনসেন্ট্রেট করতে পারলাম না। দুজন কি দুজনের কখনো মনে হচ্ছে যে কম্পিটিটর? আমার মনে হয় না কম্পিটিশন ছিল, মানে ফ্রেন্ডশিপটা মোর দেন। মানুষ এত কিভাবে মিলায় আমি জানি না, কারণ আমার ওর চেহারা কোনো মিল নাই। ইদানিং তোমাকে একটু কম দেখতে পাচ্ছি। এটা রিজন হচ্ছে মাঝখানে কিছুদিন আমি কাজের থেকে ব্রেক নিয়েছিলাম। রাজ, তোমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। আছে। নূরেরও বদন খানি যেন কাঞ্চা সোনা। আরএফএল ওয়ার্ড্রপ প্রেজেন্ট সেলিব্রিটি টক শো আমার আমি, পাওয়ার্ড বাই ভিগো ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্স। তুমি অপূর্বকে আপনি করে বলি, কারণ ও আমাকে কখনো বলেনি তুমি করে বলো। আমি সেটা এনজয় করি। রাফিয়াত রশিদ মিথিলার উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় আমার আমি দেখবেন প্রতি শনিবার রাত 9:05। সময় সময় ব্যস্ততা, আমি কাজ করে পাগল হয়ে যাব পাগলু। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। আপনাদের একটা পাগল, পেশেন্ট ভুল করে তো ছাদে উঠে গিয়েছিল আমাদের। কি বলো? আমার কাছে মনে হচ্ছে যে আপনি মানসিকভাবে কিছুটা দুর্বল। আমি তো পাগল না, কি চিকিৎসা হবে আমার? জরির আব্বা পূর্বে সবকিছু ভুলে গেছে, তারা আমারে মনে নাই, কাউরে মনে নেই, এমনকি আমাদের কন্যা জরি, তার কথাও মনে নাই। আপনার নাম কি ভাই? ওনার নাম কি? জরির আব্বা। জরির আব্বা তো বুঝলাম, কিন্তু ওনার নাম কি? ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। আমার মাথার উপরে ছাদ নাই, আমার পায়ের নিচে মাটি নাই। আমার বেশিরভাগ ক্ষেত্রে নারীদের যেটা হয়, নিজস্ব কোনো উপার্জনও থাকে না। বিভিন্ন জায়গায় ভিকটিম সাপোর্ট সেন্টারগুলি হয়েছে, সেটা হওয়াতে কিন্তু নারীরা যথেষ্ট মানে সাহসের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বরেণ্য আইনজীবীদের অংশগ্রহণে সাধারণ মানুষের আইন আগ্রহের বিভিন্ন দিক ও প্রতিকার নিয়ে তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন। আমি একটা জিনিস চাইছি, এটা কিন্তু কখনো অধিকার নয়। যদি আইন দ্বারা স্বীকৃত হয় তাহলে সেটা আইনগত অধিকার হয়ে যাবে। আপনি আপনার রাইট ইউজ করবেন, আরেকজনের রাইটের প্রতি আপনাকে জানতে হবে। খাবারের মধ্যে ভেজাল মেশানো বড় ধরনের হুমকি স্বরূপ একটা অ্যাক্টিভিটিস। নির্ভর করতে হচ্ছে অধিদপ্তরের উপর, যার কোনো জনবল নেই, এবং তারা যদি ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আর আপনার যাবার আর কোনো জায়গা থাকছে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের তথ্য নির্ভর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন দেখবেন প্রতি মঙ্গলবার রাত 11:25। গাড়ি তুমি চালাইতে পারবা না? পারবো না। ওরে বাবারে, গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভেতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন,
খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা পরিচালনা অনিমেষ আয়াত। শিক্ষক ভদ্রলোকটা ওনাকে কিন্তু আমার মনে হয়েছে যে নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার বেটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের হোতা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15। ও জান আমার জান, জ্বলে জ্বলে জোনাকি দিয়ে যায় আলো, তারও বেশি তোমাকে বেসেছি যে ভালো। দূরের ভুবনে আমি আজ পথ চাই। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আমি কে তোমার যদি জানতে পাগল বানাইলি রে আমারে। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের বিরুদ্ধে বায়বীয় আশ্বাসের অভিযোগ তুলেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক। মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রায় 1.5 বছর পর জাতিসংঘকে কঠোর বার্তা দিল বাংলাদেশ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে জানান, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সম্ভব নয়। আশ্রিত 7 লক্ষাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠানোর সমঝোতা প্রক্রিয়ায় দফায় দফায় প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ তোলেন মিয়ানমারের বিরুদ্ধে। এর কারণে রোহিঙ্গারা স্বেচ্ছায় ফিরে যেতে আগ্রহ প্রকাশ করছে না বলেও জানান শহীদুল হক। মিয়ানমারের এই ধরনের আচরণে দুঃখ প্রকাশ করে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিরা। তবে এই সংকটের সমাধান মিয়ানমার ও বাংলাদেশের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রতিনিধি। জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত থাকা অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে সারা দেশে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে। কেন্দ্রীয়ভাবে রাজধানীর মিরপুরে পুলিশের স্টাফ কলেজে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন ও পুলিশের মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি। নিহত পুলিশ সদস্যদের স্মরণে অস্থায়ী স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নিহত পুলিশদের পরিবারের সদস্যদের কাছে স্বীকৃতি স্মারক, ক্রেস্ট, সনদপত্র, নগদ অর্থ ও উপহার দেন অতিথিরা। অনুষ্ঠানে জানানো হয় 2018 সালে আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন সহ নানা কাজে কর্তব্যরত অবস্থায় 158 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিএনপির বড় বড় নেতাদের রাজনীতির মাঠের কাক বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাজনীতির কাকদের সমন্বয়ে দলটি গঠন করেছিলেন। দুপুরে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু অধিকার বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে ডক্টর হাসান মাহমুদ বলেন, এই নির্বাচনে যে ভোটার টার্নআউট সন্তোষজনক। তবে 3 দিনের ছুটিতে মানুষের বাড়ি চলে যাওয়া ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম ছিল বলে মনে করেন তিনি। 21 পদকপ্রাপ্ত বইপ্রেমী পলান সরকার আর নেই। দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 98 বছর। আগামীকাল সকাল 10টায় বাউসা গ্রামে হারুনুর রশিদ হাই স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। গত 21 ডিসেম্বর তার স্ত্রী রাহেলা বেগম মারা যান।
পলান সরকারের 6 ছেলে ও 3 মেয়ে রয়েছে। ছেলে হায়দার আলী জানান, বার্ধক্যের কারণে গত কয়েকদিন ধরে শয্যাশায়ী ছিলেন তিনি। তার আসল নাম হারেজউদ্দিন, জন্ম 1921 সালে, কিন্তু তিনি পলান সরকার নামেই পরিচিতি পান। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোতে না পারলেও নিজের টাকায় বই কিনে পাঠকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে বই পড়ার আন্দোলন গড়ে তোলার জন্য পলান সরকার 2011 সালে 21 পদক পান। 95 বছর বয়সেও তিনি পাড়ায় পাড়ায় বই বিতরণ করেছেন। গত কয়েক বছর থেকে তিনি বই বিতরণের জন্য এলাকা ভিত্তিক 5টি বিকল্প বই বিতরণ কেন্দ্র তৈরি করেন। সেখান থেকে বইপ্রেমীরা বই নিয়ে যেতেন। চট্টগ্রাম মহানগরীর যানজট সমস্যার সমাধান, বন্দর, ইপিজেড ও বিমানবন্দরমুখী বিকল্প পণ্য পরিবহন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, শহর রক্ষা ও পর্যটনকে গুরুত্ব দিয়ে সাগর পার ঘেঁষে তৈরি হচ্ছে আউটার রিং রোড। এরই মধ্যে শেষ হয়েছে সড়কের 90% কাজ। আগামী এপ্রিলেই সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। একই সাথে শহররক্ষা বাঁধ আর 17 কিলোমিটার জুড়ে মেরিন ড্রাইভ সড়ক, যার এক পাশে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি। প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যে ভরপুর এই সাগর তীর ঘিরে নির্মাণ করা হচ্ছে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড। মহানগরীর পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত এখন চলছে রাস্তা নির্মাণের মহাকর্মযজ্ঞ। রোডটি পুরোপুরি চালু হলে বন্দর, ইপিজেড ও বিমানবন্দরমুখী অন্তত 5 থেকে 6 হাজার যানবাহন প্রতিদিন চলাচল করবে এই রিং রোড দিয়ে। একই সাথে রিং রোডটি কর্ণফুলী টানেলের সঙ্গে যুক্ত থাকছে। তাই দক্ষিণ চট্টগ্রাম, টেকনাফ, বান্দরবনের লোকজন চট্টগ্রাম শহরে প্রবেশ না করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রবেশ করতে পারবে। ফলে বন্দরনগরী যানজট মুক্ত করতে ভূমিকা রাখবে সড়কটি। পর্যটকদের যে ট্রেন আছে ওই ট্রেনে করে যেতে পারবে, আরটা হলো কেবল কারে যেতে পারবে। তিনটার মধ্যে একটা শেষ করেছি, ওয়াকওয়েটা, আর বাকি দুটা আমরা শেষ করতে পারিনি, আমরা শুরু করতে যাচ্ছি। এই মেগা প্রকল্পটি শেষ হলে বন্দরনগরীর গুরুত্ব আরো বেড়ে যাবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। 12 একর জায়গার উপরে একটি 5 তারা মানের হোটেল, আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার, প্রায় 1000 গাড়ির পার্কিং সুবিধা সম্বলিত পর্যটন স্পট শুধু চট্টগ্রামের নয়, বাংলাদেশের অন্যতম একটা আকর্ষণীয় একটা স্থান হিসেবেই কিন্তু এটা আবির্ভূত হবে। ফৌজদারহাট থেকে শুরু হয়ে পতেঙ্গার কর্ণফুলী টানেলে গিয়ে শেষ হবে এই আউটার রিং রোড। প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে 17 কিলোমিটার দৈর্ঘ্যের 4 লেনের এই সড়ক। 100 ফুট চওড়া ও সাগর তীর থেকে প্রায় 30 ফুট উঁচু সড়কের সাথে তৈরি করা হচ্ছে 11টি স্লুইস গেটও। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। আবার নিচ্ছি সিবিসি টেল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। ওসামা বিন লাদেনের ছেলে হামজা সম্পর্কে তথ্য দিতে 10 লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। হ্যামিল্টন টেস্টে রাভাল ল্যাথাম উইলিয়ামসনের ব্যাটে পিষ্ট বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের লিড 217। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। কৃষ্ণর যে বেদনা পেয়েছি সে ব্যথা রিঙ্কুর চোখে দেখা যায়। বসে খেতে রং মাখিবি থেকে আয়ো। কৃষ্ণকলি হচ্ছে প্রকৃতির মতো, বন্ধু কজন না, সব বন্ধুরা মিলে ভালো থাকো। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় সুরের আয়না দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25। ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। গোলাম ফরিদা ছন্দের উপস্থাপনা, তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:05। Hello everyone, welcome to my show Web Life with Chef Taj. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক,
ইউটিউব। And this show is all about it. শেতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ওয়েব লাইভ উইথ শেতাজ দেখবেন প্রতি শুক্রবার রাত 9:05 স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। তখন সবাই অ্যাসপিরেশন বাড়ে, আচ্ছা একজন সেক্রেটারি সাহেব রিটায়ার করে যদি উনি এমপি হয়ে যেতে পারেন, মন্ত্রী হয়ে যেতে পারেন, তাহলে আমিও হতে পারি। ওইটা কোনো অজুহাত না, কারণ ওইটা রিজলভ হওয়ার পথে বাইলেটারালি আমরা করে ফেলছি। তারপর আমরা একটা জোরালো বিবৃতি আশা করছি। আপনার একটু ধারণাটা একটু যদি বলেন। সপ্তাহে রাজনৈতিক ময়দানের আলোচিত ঘটনা নিয়ে বাংলাভিশনের সাপ্তাহিক আয়োজন বিএসআরএম গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11:30। তবে আমি বলি যে বাংলাদেশ দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলার রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলার রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, সোনার খাঁচা দোরে রাখবো আমি তোরে। স্কুল ও কলেজ ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে। তোমার দেখি জীবনখানা 16 আনায় মিছে, ওই রূপ হেরিয়ে দর্পণে, হে ওই রূপ দয়াল মুর্শিদ যার সখা। রফিকুল ইসলাম ফারুকের প্রযোজনায় এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে দেখবেন রবিবার সন্ধ্যে 6:05। রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05। বিশেষ আয়োজন, বিশেষ প্রদর্শনী, চিত্রকলা, নাট্যকলা, চলচ্চিত্র, স্থির চিত্র, উৎসবের শুভযাত্রা কিংবা সমাপনী সহ সপ্তাহের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। আবু হানিফের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান বিচিত্রা দেখবেন প্রতি বুধবার বিকেল 5:20। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর গানে গানে দেশে দেশে। কে আছে এমনি ধীরে ডাকবে আমায়, চাঁদ হয়ে এলে তুমি মোর গগনে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, ব্যথা লুকাতে হবে যে আমাকে। সৈয়দ আব্দুল হাদির উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11:25। মেয়েদের ব্যান্ড তো বাংলাদেশে হয়নি কখনো। তুমি গানটা প্রফেশনালি পরে করেছিলে? লাইফ নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম আর কনসেন্ট্রেট করতে পারলাম না। দুজন কি দুজনের কখনো মনে হচ্ছে যে কম্পিটিটর? আমার মনে হয় না কম্পিটিশন ছিল, মানে ফ্রেন্ডশিপটা মোর দেন। মানুষ এত কিভাবে মিলায় আমি জানি না, কারণ আমার ওর চেহারা কোনো মিল নাই। বাংলাভিশন সংবাদ।
আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের সম্পর্কে তথ্য দিতে 10 লাখ মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 2 বছর আগে হামজাকে আন্তর্জাতিক সন্ত্রাসী তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। 30 বছর বয়সী হামজা বিন লাদেন জঙ্গি দলটির গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠছে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে আশঙ্কা করা হয়েছে। সম্প্রতি হামজার একাধিক ভিডিও ও অডিও বার্তা প্রকাশ হয়েছে। সেখানে নিজ বাবার হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোতে হামলা চালাতে তালেবান জঙ্গিদের প্রতি আহ্বান জানায় হামজা। মার্কিন কর্মকর্তাদের ধারণা, গেল কয়েক বছর আগে হামজা তার মায়ের সাথে ইরানে বসবাস করছেন এবং সেখানেই তার বিয়ে হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্য একটি প্রতিবেদনে বলা হয়, সম্ভবত পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় রয়েছে হামজা। 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে আত্মগোপনে থাকা অবস্থায় ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন নেভি সিল। এবার কেমন খেলার সংবাদ। হ্যামিল্টন টেস্ট। জিত রাভাল ও টম ল্যাথামের সেঞ্চুরির পর অধিনায়ক কেন উইলিয়ামসন ও হেনরি নিকলসের ব্যাটে হ্যামিল্টন টেস্টে বড় লিড নিচ্ছে নিউজিল্যান্ড। সিডন পার্কে দ্বিতীয় দিন শেষে 4 উইকেটে 451 করে কিউইরা এগিয়ে গেছে 217 রানে। আগের দিনের 86 রান নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাটিং এ নেমে বাংলাদেশের বোলারদের প্রথম সেশনে অধিদপ্তরের উপর যার কোনো জনবল নেই এবং তারা যদি ইচ্ছা করে দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আর আপনার যাবার আর কোনো জায়গা থাকছে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের একটা রেশিও থাকা উচিত। বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রসঙ্গ আইন দেখবেন প্রতি মঙ্গলবার রাত 11:25 গাড়ি তুমি চালাইতে পারবা না? পারবো না। ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? কোটাটার ভিতর মানে আপনার ছবির পাশে যদি আমার একটা বড় করে ছবি লাগিয়ে দিতে পারেন, খুব বিক্রি হবে। কি ব্যাপার মুজাফফর, ওরকম করো কেন? আরে মহিলা যে জন্য ধমক দিছে, আমি সিটটা গাড়ি থেকে পড়ে গেছি। গিফট খুলে তো সবাই অট্ট হাসি। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি, রচনা ও পরিচালনা অনিমেষ রায়। শিক্ষক ভদ্রলোকটা ওনাকে কিন্তু আমার মনে হয়েছে যে নেহায়েতি ভালো মানুষ। আমার কিন্তু মনে হয় ওই মাস্টার বেটা হচ্ছে টোটাল মাস্টার প্ল্যানের হোতা। আপনাদের প্রথম প্রজেক্ট হইতেছে ছিনতাই। ধারাবাহিক নাটক দ্য গুড, দ্য ব্যাড এন্ড দ্য আগলি দেখবেন প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:15। জান আমার জান, জ্বলে জ্বলে জোনাকি দিশায় আলো, তারও বেশি তোমাকে বেসেছি যে ভালো। দূরের ভুবনে আমি আজ পথ চাই। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলমতের পাশাপাশি ভোটারদের মুখ্য ভূমিকা পালন ও সব স্তরে যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান রাষ্ট্রপতি। ঢাকা উত্তরে আতিককে মেয়র ঘোষণা। আনিসুল হকের অসম্পন্ন কাজ শেষ করার প্রত্যয় নবনির্বাচিত মেয়রের। ভোটার উপস্থিতি কম হলেও সন্তুষ্ট সিইসি। সিটি নির্বাচন প্রত্যাখ্যান করায় ভোট দিতে যায়নি জনগণ, বলেছেন ডক্টর মোশাররফ। বড় দল না এলে ভোটার কমই হয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। অবশেষে পাকিস্তানের কবজা থেকে মুক্তি পেলেন পাইলট অভিনন্দন। আন্তর্জাতিক চাপেই মুক্তি দাবি ভারতের। আবারও শান্তি আলোচনার প্রস্তাব ইমরান খানের। এই ছিল আপনার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।